আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চে আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। দর্শক, গতকাল একটি ভিডিওতে পুলিশের বরাত দিয়ে জানিয়েছিলাম বাংলাদেশের কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ ঈদের পর থেকে দিনে 10 নামে একটি বিশেষ পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছে। আর এই পরিকল্পনায় চিন্তিত পুলিশ ও প্রশাসন। তার একদিনের মাথায় খবর হলো 5 জুন আওয়ামী লীগের অঙ্গ সংগঠনগুলো বাংলাদেশের কমপক্ষে 9টি জেলায় 15টি মিছিল এবং 2টি সমাবেশ করেছে। এর মধ্যে গণমাধ্যমের অবাক করা বিষয় হলো নোয়াখালীতে ছাত্রলীগের মিছিল দেখে সরে গেল পুলিশ। গণমাধ্যমে প্রকাশিত খবরের তথ্য অনুযায়ী প্রায় 3000-এর বেশি কর্মী সমর্থকরা মিছিলটি বের করলে পুলিশ বাধা দেওয়ার চেষ্টা করেও ব্যর্থ হয়ে সরে যায়। ছাত্রলীগ কিংবা আওয়ামী লীগের মিছিল দেখে পুলিশ সরে গেছে এবং তা পুলিশ স্বীকারও করছে, আবার তারপর সমাবেশও করেছে, এমন খবর দলটি নিষিদ্ধ হওয়ার পর গত 13 মাসে এই প্রথম আসলো। এর মধ্যে টানা কয়েকদিন ধরে চট্টগ্রামে কার্যক্রম নিষিদ্ধ থাকা দলটির নেতা কর্মীরা মিছিল করছিল। পুলিশের এক সাঁড়াশি অভিযানে এক রাতে 68 জন গ্রেপ্তার হয়েছিল। তারপরও সেখানকার নতুন শিরোনাম হলো চট্টগ্রামের শতাধিক নেতাকর্মী নিয়ে বিশ্রামাগারে নিষিদ্ধ ছাত্রলীগের সভা। মিছিল দেখে পুলিশের সরে যাওয়ার মতোই এই প্রথম এত বড় সভা করারও খবর প্রকাশিত হলো গণমাধ্যমে। প্রশ্ন হলো, আওয়ামী লীগের অঙ্গ সংগঠনগুলোর তৎপরতা বাড়বে এমন তথ্য পুলিশ, গোয়েন্দা আর সরকারের কাছে আছে। তাহলে মিছিলে সমাগম দেখে পুলিশ কেন সরে যেতে বাধ্য হলো? পুলিশের থানার সামনে দিয়ে মিছিল নিয়ে গেলেও কেন পুলিশের চেয়ে চেয়ে দেখা ছাড়া কিছুই করার থাকছে না? আবার বিষয়টি আগে ভাগেই পুলিশের পক্ষ থেকে সরকারকে জানানো হয়েছিল। প্রশ্ন হলো, এই নতুন পরিস্থিতিতে সরকার এখন কি করবে? বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণ। পুলিশ, গণমাধ্যম, স্থানীয় একাধিক সূত্র মতে 5 জুন শুক্রবার ঢাকায় ও নোয়াখালী এবং যশোরে 2টি করে, চট্টগ্রামে 3টি, কুমিল্লার মুরাদনগর, কিশোরগঞ্জ, শরীয়তপুর, সিরাজগঞ্জে 1টি করে মিছিল অনুষ্ঠিত হয়েছে। গত বছরের 12 মে অন্তর্বর্তী সরকার নির্বাহী আদেশে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পর থেকে দলটি ও এর অঙ্গ সংগঠনগুলো বহু মিছিল করেছে বা করার চেষ্টা করেছে। এতদিন গণমাধ্যমে এসব মিছিলকে ঝটিকা মিছিল বলা হতো, কিন্তু 5 জুন শুক্রবার নোয়াখালীর একটি মিছিল আর ঝটিকা মিছিল ছিল না, বরং মিছিলটির খবর প্রকাশিত হওয়ার পর পুলিশ পড়ে গেছে বিব্রতকর পরিস্থিতি। এই মিছিল নিয়ে খবরের শিরোনাম হলো ছাত্রলীগের মিছিল দেখে সরে গেল পুলিশ। গণমাধ্যমের খবরে বলা হয়েছে, নোয়াখালীর সদর উপজেলায় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমর্থনে সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সরকারের নির্বাহী আদেশে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের অঙ্গ সংগঠন ছাত্রলীগ ও যুবলীগ। একাধিক গণমাধ্যমের খবরে বলা হয়েছে, মিছিলের শুরুতে পুলিশ বাধা দেয়, কিন্তু বিক্ষোভকারীদের সংখ্যা বাড়তে থাকলে এক পর্যায়ে পুলিশ সরে যায়। শুক্রবার 5 জুন জুমার নামাজ শেষে উপজেলার 59 ইউনিয়নের বাদেরহাট বাজারে ইউনিয়নের এই মিছিল বের করা হয়। বাংলা ট্রিবিউনের খবরে বলা হয়েছে, উপজেলার 59 ইউনিয়নের বাদেরহাট বাজারে ইউনিয়ন ছাত্রলীগ ও যুবলীগের যৌথ উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে এশিয়া পোস্টের খবরে বলা হয়, প্রায় 3000-এর বেশি কর্মী সমর্থকরা মিছিলটি বের করলে পুলিশ বাধা দেওয়ার চেষ্টা করে। পুলিশের বাধা উপেক্ষা করে তারা মিছিল নিয়ে অগ্রসর হয়। বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন তারা। বিক্ষোভ মিছিলের সভাপতিত্ব করেন 59 ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান প্রার্থী আশরাফুল করিম চৌধুরী বাবু। দর্শক, নোয়াখালীতে ছাত্রলীগ শুধু বিশাল মিছিলই করেনি, করেছে সমাবেশও। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে আশরাফুল করিম চৌধুরী বাবু দাবি করেন, তারা যারা রাজপথে নেমেছেন তারা অন্যায় এবং সব ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এসেছেন। যতদিন পর্যন্ত শেখ হাসিনা ফিরে না আসবেন ততদিন তারা রাজপথ ছাড়বেন না বলে দাবি করেন। এ বিষয়ে সুদানা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বা ওসি তৌহিদুল ইসলাম বলেন, পুলিশের একাধিক দল সেখানে উপস্থিত ছিল, কিন্তু বিক্ষোভকারীদের সংখ্যা এত বেশি ছিল যে যা তাৎক্ষণিক নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি। ওসি তৌহিদুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেছেন, আগে থেকে টের পেয়ে পুলিশের একাধিক দল সেখানে উপস্থিত ছিল, কিন্তু পুলিশের বাধা উপেক্ষা করে মিছিলটি সামনে এগিয়ে যায়। দর্শক,
এতদিন আগের ভিডিওতে আমরা জানিয়েছিলাম পুলিশের পক্ষ থেকে সরকারকে জানানো হয়েছে আওয়ামী লীগের অঙ্গ সংগঠনগুলো যখন মিছিল করে তখন স্থানীয় লোকজনের সহায়তা পাচ্ছে। এমন পরিস্থিতিতে পুলিশের বর্তমান যে পরিস্থিতি তাতে এই মিছিল ঠেকানো সম্ভব নয়। সেটি দেখা গেল নোয়াখালী সদর উপজেলায়, যেখানে শুধু মিছিল নয় সমাবেশও হয়েছে এবং পরিস্থিতি বিবেচনায় পুলিশের সরে যাওয়া ছাড়া অন্য কোনো উপায় ছিল না। বিশেষ করে গত কয়েকদিনে চট্টগ্রামের পরিস্থিতি পর্যালোচনা করে পুলিশ সদর দপ্তরের কর্মকর্তারা বলছেন যেসব রাজনৈতিক দলের জনভিত্তি আছে তাদেরকে গ্রাসরুট লেভেলে পুলিশ দিয়ে ঠেকানো প্রায় অসম্ভব। পুলিশের এক গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছে দলটি এরই মধ্যে সমাবেশ ও সভা করার পরিকল্পনা নিয়েছে। নোয়াখালীতে মিছিল সমাবেশের আগে দৈনিক প্রথম আলোর খবরে বলা হয়েছে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় শতাধিক নেতা কর্মীর উপস্থিতিতে মত বিনিময় সভা করেছে ছাত্রলীগ। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই সভার অনেক ছবি ছড়িয়ে পড়েছে। খোঁজ দিয়ে জানা গেছে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার রোসানগাড়ি এলাকায় একটি ধর্মীয় প্রতিষ্ঠানের বিশ্রামাগারে এই সভা হয়। সংগঠনের ফটিকছড়ি উপজেলা শাখা সভাটির আয়োজন করে। দৈনিক ইনকিলাবের খবরে বলা হয়েছে বিশ্রামাগারটি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মঞ্জুর আলমের অর্থায়নে মাইজ ভান্ডারে ভক্তদের জন্য নির্মিত ও পরিচালিত। সেখানে ফটিকছড়ি উপজেলা ছাত্রলীগের ব্যানারে এই সভার আয়োজন করা হয়। সভায় উপজেলার বিভিন্ন ইউনিটের শতাধিক নেতাকর্মী অংশ নেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায় নিষিদ্ধ ছাত্রলীগের স্থানীয় কয়েকজন নেতা বক্তব্য দিচ্ছেন। তাদের পেছনে একটি ব্যানার টাঙানো, এতে লেখা রয়েছে উপজেলার ছাত্রলীগের তৃণমূল ও কারা নির্যাতিত নেতাদের নিয়ে আলোচনা ও মতবিনিময় সভা। সভায় শ্রোতাদের সারিতে সংগঠনের শতাধিক নেতা কর্মী বসেছিলেন। পুলিশ জানায় সভার বিষয়টি জানার পর ঘটনাস্থলে অভিযান চালায় পুলিশ, তবে এর আগে ছাত্রলীগের নেতা কর্মীরা ঘটনাস্থল ত্যাগ করেছেন। এই ঘটনায় রাতে পুলিশ বাদী হয়ে সন্ত্রাস বিরোধী আইনে থানায় একটি মামলা করেছে। জানতে চাইলে ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল আলম খান শুক্রবার সকালে প্রথম আলোকে বলেন সভায় যারা উপস্থিত হয়েছেন তাদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। দীর্ঘ সময় ধরে চলা এই কর্মসূচির ছবি ও ভিডিও সন্ধ্যার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক আলোচনা সমালোচনার জন্ম দেয়। বিষয়টি জানাজানি হওয়ার পর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নড়েচড়ে বসে এবং রাতে অভিযান চালিয়ে সভায় অংশ নেওয়া কয়েকজনকে আটক করে। চট্টগ্রামের আঞ্চলিক দৈনিকগুলোর খবরে বলা হয়েছে চট্টগ্রাম মহানগরের আগ্রাবাদ ও ষোলশহর এলাকায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা পৃথক বিক্ষোভ মিছিল করেছে। শুক্রবার সকালে অনুষ্ঠিত এসব মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শী এবং ভিডিও ফুটেজ থেকে জানা যায় আগ্রাবাদ এলাকায় মাথায় কাফনের কাপড় বেঁধে বাংলাদেশ আওয়ামী যুবলীগ চট্টগ্রাম মহানগরের ব্যানারে একটি মিছিল বের করা হয়। মিছিলটি বারিক বিল্ডিং রোড থেকে শুরু হয়ে শেখ মুজিব সড়ক হয়ে আগ্রাবাদ মোড়ের দিকে যায়। মিছিলকারীদের হাতে থাকা ব্যানারে আমি শিশু মৃত্যু, শিশু ধর্ষণের ঘটনায় জড়িতদের বিচারের দাবি এবং বিদ্যুৎ ও গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে কর্মসূচির কথা উল্লেখ ছিল। পরে মিছিলটি বিদ্যুৎ ভবনের সামনে পৌঁছালে অংশগ্রহণকারীরা সড়ক বিভাজকের উপর উঠে বিভিন্ন স্লোগান দেন। একই দিনে নগরের আউটার রিং রোড এলাকাতেও আরেকটি মিছিল হয়েছে। অন্যদিকে ষোলশহর এলাকায় মুরাদপুর মুখী সড়কে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রতিবাদ এবং বিভিন্ন রাজবন্দীর মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেন ৮ নম্বর শুল্কশহর ওয়ার্ড যুবলীগের সভাপতি মোহাম্মদ আবুল বাশারের অনুসারীরা। এ নিয়ে চলতি মাসের 5 দিনে চট্টগ্রাম মহানগরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অন্তত 15টি মিছিল করেছে। পহেলা জুনের বিশাল শোডাউনের পর মহানগরের বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের 68 জন নেতাকর্মীকে গ্রেপ্তার করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ বা সিএমপি। এদিকে রাজধানী ঢাকায় হাইকোর্টের প্রধান ফটকে ব্যানার লাগিয়ে ঝটিকা মিছিল করেছে ছাত্রলীগ। এই সময় তারা হাইকোর্টের প্রধান ফটকের সামনে একটি ব্যানার লাগিয়ে দিয়ে প্রতিবাদ জানায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া 34 সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যায় অংশগ্রহণকারীরা হাইকোর্টের প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে একটি ব্যানার প্রদর্শন করছেন। ব্যানারে লেখা ছিল প্রত্যাবর্তন 2.0 লোডিং। এদিকে লক্ষ্মীপুরের রামগতিতেও আওয়ামী লীগের পক্ষে মিছিল হয়েছে। এই ঘটনায় ছাত্রলীগ কর্মী ইয়াসমিন আরাফাতকে আটক করে পুলিশ। পরে ছাত্রলীগের 12 কর্মী সমর্থকের নামে বাদী হয়ে মামলা দায়ের করে পুলিশ।
যশোরের বেনাপোলে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মীরা মিছিল বের করলে সন্দেহভাজন দুজনকে আটক করেছে পুলিশ। 5 জুন জুম্মার নামাজের আগ মুহূর্তে বেনাপোলে 15 থেকে 20 জন যুবক ছাত্রলীগের ব্যানার হাতে নিয়ে মিছিল করেছে। বেনাপোলের পাশাপাশি যশোরের বাঘারপাড়া উপজেলার রুস্তমপুর এলাকায় মিছিল করেছে। পুলিশের দুটি সংস্থার দুজন কর্মকর্তা বলছেন, দেশের কোথাও না কোথাও প্রায় প্রতিদিনই মিছিল বের করছে। আগের তুলনায় তাদের মিছিলের আকারও বড় হচ্ছে, পুলিশ এদের দমাতে পারছে না। প্রকাশ্যে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন এসব কর্মসূচি জনমনে ও রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। আবার এতদিন দলটির কর্মসূচিতে ছিল পার্টির ব্যান তুলে নেওয়ার দাবি, কিন্তু 5 জুন থেকে নানা সামাজিক অর্থনৈতিক ইস্যু যোগ হয়েছে। পুলিশের পক্ষ থেকে আগেই বিষয়টি রাজনৈতিকভাবে মোকাবেলার পরামর্শ দেওয়া হয়েছিল। নোয়াখালী ও চট্টগ্রামের পর বিষয়টি আরো বাড়তে পারে বলে আশঙ্কা করছেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। তারা মনে করেন এখন মাঠে সেনাবাহিনী নেই, ধীরে ধীরে তারা ব্যারাকে ফিরে যাচ্ছে। সীমান্তে পুশিন ইস্যু নিয়ে ব্যস্ত আছে বর্ডার গার্ড বাংলাদেশ। আর 24 আগস্টের পর থেকে পুলিশের অবস্থা বলার মতো নেই। পুলিশ হত্যার বিচারে ইনডেমনিটি দেওয়ার বিষয়টিও মাঠ পর্যায়ে পুলিশকে মর্মাহত করেছে। সম্প্রতি গণহারে উচ্চপদস্থ পুলিশকে বাধ্যতামূলক অবসরে পাঠানো এবং পদোন্নতিতে বৈষম্যের জন্য পুলিশে অসন্তোষ আছে। এমন পরিস্থিতিতে পুলিশ রাজনৈতিক বিবাদ মেটানো এবং দমনপীড়ন ইস্যুতে আর যেতে চায় না। আবার বেশিরভাগ পুলিশকে প্রোটোকলে ব্যস্ত থাকতে হয়। পুলিশ কর্মকর্তারা মনে করেন সামনের দিনগুলোতে মিছিল সভা আরো বাড়লে রাজনৈতিকভাবে তার দোষ পুলিশের উপর চাপানো হবে, কিন্তু পুলিশের তাতে বেশি কিছু করার থাকবে না। এদিকে পুলিশের একটি সূত্র বলছে, কার্যক্রম নিষিদ্ধ থাকা দলটি সামনের বাজেট অধিবেশনকে কেন্দ্র করে জাতীয় সংসদের সামনে জড়ো হতে পারে। এমন আশঙ্কা ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন উপলক্ষে জাতীয় সংসদ ভবন ও পার্শ্ববর্তী এলাকায় সব ধরনের সভা সমাবেশ, মিছিল, শোভাযাত্রা এবং বিক্ষোভ প্রদর্শনের উপর নিষেধাজ্ঞা জারি করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ বা ডিএমপি। শুক্রবার গণমাধ্যমে পাঠানো গণবিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী 7 জুন থেকে ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন শুরু হবে। অধিবেশন নির্বিঘ্নভাবে পরিচালনা এবং শেরে বাংলা নগরস্থ জাতীয় সংসদ ভবন ও পার্শ্ববর্তী এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্সের 28 ও 29 প্রদত্ত ক্ষমতা বলে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পুলিশের একজন কর্মকর্তা বলছেন, এই ধরনের বিজ্ঞপ্তি সংসদ অধিবেশনের আগে খুব স্বাভাবিক হলেও সাম্প্রতিক সময়ে আওয়ামী লীগের মিছিলের সংখ্যা বাড়ায় বিষয়টি এবার গুরুত্ব দেওয়া হচ্ছে। এখন এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে আগামী পর্বে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, ভারতের ক্ষমতাসীন রাজনৈতিক দল বিজেপি, এই বিজেপি যখন আরএসএস, তো সেই আরএসএস নেতা উগ্রবাদী জনাব নরেন্দ্র মোদীর নেতৃত্বে প্রথম দিল্লিতে তারা সরকার গঠন করল। তখন ভারতের যে রাজনীতির উগ্রবাদিতা, যেটাকে আমরা একেবারে এক্সট্রিমিস্ট বলি বা ফান্ডামেন্টাল বলি, এটা যেমন আফগানিস্তানে আপনি তালেবান ধরতে পারেন, মধ্যপ্রাচ্যে আপনি আইএস ধরতে পারেন, আল কায়েদা ধরতে পারেন, তারপর পাকিস্তানে জশ-ই-মোহাম্মদ, এরকম যে সংগঠনগুলো রয়েছে, তদ্রূপ হিন্দুদের মধ্যে যে কয়টি উগ্র সংগঠন রয়েছে তার মধ্যে প্রধানতম যে উগ্র সংগঠন, সেই উগ্র সংগঠনটি হলো আরএসএস। এই আরএসএস এর গঠনের সঙ্গে বাঙালির একটা সংযোগ রয়েছে। আপনারা সবাই বাংলার বাঘ আশুতোষ মুখার্জির নাম জানেন। আশুতোষ মুখার্জি কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ছিলেন, সর্বভারতীয় রাজনীতির সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তি ছিলেন। আর তিনি যখন সেই কলকাতা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর, ঠিক সেই সময়টিতে তিনি কলকাতা সুপ্রিম কোর্ট
সেটারও তিনি চিফ জাস্টিস ছিলেন। তো এই মহামানব বাংলার বাকছার আশুতোষ মুখোপাধ্যায়, তার সন্তান শ্যামাপ্রসাদ মুখার্জি। শ্যামাপ্রসাদ মুখার্জি রাজনীতি করতেন এবং শেরেবাংলা ফজলুল হকের সঙ্গে তার ছিল একেবারে দাকুমড়া সম্পর্ক। তখন বাংলাদেশ রাজনীতি অর্থাৎ বঙ্গীয় রাজনীতি, অবিভক্ত বাংলার যে রাজনীতি, সেই অবিভক্ত বাংলার রাজনীতিতে শেরেবাংলা ফজলুল হকের কৃষক শ্রমিক প্রজা পার্টি আর শ্যামাপ্রসাদের যে দল, তো সেই শ্যামাপ্রসাদের দল তারা পরস্পরের সাথে যুদ্ধ করত, ফাইট করত এবং পরবর্তীতে আবার তারা যুগপৎভাবে একটি কোয়ালিশন সরকার গঠন করেছিল, যেটিকে শ্যামা হক মন্ত্রী পরিষদ বলা হয়। তো সেটা টিকেনি। বৃদ্ধ বয়সে শ্যামাপ্রসাদ মুখার্জি তিনি তার যে প্রোগ্রেসিভ রাজনীতি বা তার পিতার যে শিক্ষা, সেখান থেকে সরে তিনি উগ্র হিন্দুত্ববাদে ঝুঁকে পড়েন এবং এই আরএসএস এটার অন্যতম একজন প্রতিষ্ঠাতা রূপে তিনি এই রাজনীতি শুরু করেন। সেই আরএসএস এর যে ধ্যান ধারণা, সেগুলো থেকে ভারতে আরো কয়েকটি উগ্র সংগঠনের জন্ম হয়। তার মধ্যে আরেকটি হলো শিবসেনা। আপনারা অনেকে হয়তো নাম শুনে থাকবেন বালথাকারের। তো বালথাকারের ছেলেই এখন মহারাষ্ট্রের রাজনীতি পরিচালনা করেন। আর মহারাষ্ট্র হলো এই যে আমরা মুম্বাই বলি, সিনেমার জগৎ মুম্বাই, এই যে রাজ্যটি, সেই রাজ্যটির নাম হলো মহারাষ্ট্র। এই পুরো মহারাষ্ট্রের অঘোষিত সম্রাট ছিলেন বালথাকারে। আর সেই বালথাকারের যে রাজনৈতিক দল, সেটার নাম ছিল শিবসেনা। তো শিবসেনা, আরএসএস, এই সংগঠনগুলো ভারতীয় রাজনীতিতে অটল বিহারী বাজপেয়ীর পরে, তার যখন মানে রাজনীতিক নেতৃত্ব থেকে তিনি ছিলেন অত্যন্ত প্রোগ্রেসিভ। তো তারপরে যখন অন্য নেতৃত্ব এলো, ঠিক সেই সময়টাতে এই আরএসএস এবং শিবসেনা, তাদের সঙ্গে এদের একটা ঐক্য চলে আসে, রাজনৈতিক ঐক্য চলে আসে এবং সেই ধারাবাহিকতা নরেন্দ্র মোদী মূলত আরএসএস এর রিক্রুট বিজেপি রাজনীতিতে সম্মুখ সারিতে চলে আসেন এবং এসে একেবারে দিল্লির মসনদে মানে প্রধানমন্ত্রী রূপে বসেন। নরেন্দ্র মোদী দিল্লিতে প্রধানমন্ত্রী হওয়ার আগে তিনি দীর্ঘদিন গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন। একজন যোগ্য মুখ্যমন্ত্রী রূপে তিনি গুজরাটে যে মডেল স্থাপন করেছেন, সেটি সারা দুনিয়ার জন্য মডেল। এবং সর্বভারতীয় রাজনীতিতে গুজরাটের মতো এইরকম ভাবে নরেন্দ্র মোদী তার নিজের রাজ্যে যেটি করে ফেলেছেন, এরকম আসলে কোন মুখ্যমন্ত্রী পারেননি। আর সেই কারণে কি হলো, তার লেখাপড়ার মান অত ভালো না, সাধারণ পরিবার থেকে আসছে, কিন্তু তা সত্ত্বেও গুজরাটের মুখ্যমন্ত্রীর রূপে যাকে বলা হয় এই গুজরাটের কসাই, সেই কসাইটা হলো সে হিন্দু মুসলিমদের যে দাঙ্গা, এটা বাঁধিয়ে দিয়েছিলেন ওই বাবরি মসজিদ ভাঙাকে কেন্দ্র করে, যেটার তিনি ছিলেন মাস্টার মাইন্ড। তো এই কারণে তাকে বলা হয় গুজরাটের কসাই, যেখানে কয়েক হাজার মানুষ এই দাঙ্গায়, বিশেষ করে মুসলিম, মারা যায়, হিন্দুরাও মারা যায় এবং এই ঐতিহাসিক বাবরি মসজিদ তিনি ভেঙে ফেলেন। এবং এই কারণে আমেরিকা বিক্ষুব্ধ হয়ে তাকে আজীবনের জন্য আমেরিকাতে ঢোকা নিষিদ্ধ করে দিয়েছিল। তো সেই মানুষটি যখন দিল্লির মসনদে বসলেন, তখন তার সেই যে গুজরাট মডেল, তিনি বলেছিলেন যে গুজরাটের যে ডেভেলপমেন্টটা, এটি অল্প একটি জায়গাতে আমি এটা করে ফেলেছিলাম, কিন্তু এটা সর্বভারতীয় রাজনীতিতে, অর্থনীতিতে গুজরাট মডেল অনুসরণ করা সম্ভব নয়। কিন্তু তার সত্ত্বেও যে সকল গুজরাটি ব্যবসায়ী, যেমন এই যে আম্বানি গ্রুপ, আদানি গ্রুপ, এখন যারা সমস্ত ভারতে রাজত্ব করছে, এরা কিন্তু সবাই নরেন্দ্র মোদীর লোক এবং গুজরাট আদি অরিজিন গুজরাটের তারা ব্যবসায়ী। তো তাদেরকে কেন্দ্র করে সে ভারতের যে একটা ইকোনমি, কর্পোরেট ইকোনমি, ইতিমধ্যে জনাব নরেন্দ্র মোদী গড়ে তুলেছেন। কিন্তু
এই ইকোনমি বা এই রাজনীতিকে তিনি যাকে বলা হয় পাকাপোক্ত করার জন্য যে ধর্মীয় উগ্রবাদ তিনি চালু করেছেন, যেমন ইসলাম ধর্মের যারা উগ্রবাদী করে তারা কেউ হয়তো যুদ্ধ, গেরিলা যুদ্ধ, জান্নাতের টিকিট, বেহেশতে যাওয়া, হুর পরি, এই জিনিসগুলো ব্যবহার করেন। তো নরেন্দ্র মোদী অদ্ভুত ভাবে তিনি এই গরুকে বেছে নিলেন। তিনি গরুকে মা ডাকা শুরু করলেন। গোমূত্র সর্বরোগের ওষুধ, গোবর পবিত্র, যদি শরীরে গোবর মাখা হয় করোনা ধরবে না, গোমূত্র পান করলে কোনো রোগ হবে না, গরুকে পবিত্র মা হিসেবে পুজো করলে তার যাকে বলা হয় দুনিয়া এবং আখেরাতে, ইহলোক এবং পরলোকে মহাকল্যাণ সাধিত হবে। এবং এইটা ভারতীয় উগ্র হিন্দুরা এমন ভাবে গ্রহণ করলো যে গরু নিয়ে যে ফেতনা এবং ফ্যাসাদ পুরো ভারতে শুরু হলো। এটা সেই মুসা আলাহিসাল্লামের জামানাতে সূরা বাকারাতে যেটা বলা হয়েছে, বনী ইসরায়েলদের মধ্যে গরু পুজো নিয়ে যে আধিক্ষেত্তা হয়েছিল তার চেয়ে অনেক বেশি আধিক্ষেত্তা ভারতবর্ষে শুরু হয়ে গেল। গরু কুরবানি দেওয়া যাবে না, গরু মাংস খাওয়া যাবে না, গরু মারা যাবে না, গরু জবাই করা যাবে না, এটা যে পশু এটা ভাবাই যাবে না, এটাকে মা ভাবতে হবে। এবং এই যে গরু কেন্দ্রিক যে রাজনীতি, সেই রাজনীতির একেবারে চরম শিখরে পৌঁছে সারা ভারতে এখন বিজেপির জয় জয়কার। কংগ্রেসও তাদের যে রাজনৈতিক ইতিহাসে বিজেপির মতো এতটা সফল হতে পারেনি। এখন সম্ভবত 3টি রাজ্য, যে রাজ্যে বিজেপি সরকার গঠন করতে পারেনি এখন পর্যন্ত, এছাড়া বাকি সব জায়গাতে, অর্থাৎ দিল্লিতে কেন্দ্রে তারা সরকার গঠন করেছে, আর বাকি সব অঙ্গরাজ্যে তারা তাদের সরকার গঠন করেছে। এবং সর্বশেষ সবচেয়ে প্রোগ্রেসিভ, সবচেয়ে আকর্ষণীয় এবং কৌশলগতভাবে যেটিকে টেকনিক্যালি ভায়াবল মনে করা হয়, সেই রাজ্যটি ছিল পশ্চিমবঙ্গ। এবং সেখানে তারা এই গরু কেন্দ্রিক যে রাজনীতি, সেই রাজনীতি করে পশ্চিমবঙ্গে শুভেন্দুর মতো একজন যাকে বলা হয় অনুল্লেখ্য, পশ্চিমবঙ্গের রাজনীতিতে যদি আপনি গত 100 বছর ইতিহাস ধরেন, সেখানে আসলে শুভেন্দুর মতো এই পর্যায়ের, এরকম লেখাপড়া জানা, এরকম স্ট্রাকচার, এরকম পর্যায়ের মানুষ কখনো রাজনীতিতে মেম্বার অফ পার্লামেন্টও হয়নি, লোকসভা সদস্য হয়নি। কিন্তু শুধুমাত্র গরু কেন্দ্রিক রাজনীতির কারণে সে একেবারে মুখ্যমন্ত্রী হয়ে গেল, তাও আবার মমতা ব্যানার্জির মতো মানুষকে লাঞ্ছিত করে, অপমানিত করে, পরাজিত করে। এখন তাদের টার্গেট পূর্ণ হয়ে গেছে। পূর্ণ হওয়ার পরে যেটা হয় যে আপনি বাড়তে 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 একটা সময়তে বাড়বেন, অনেক বাড়বেন। অর্থনীতির একটা সূত্র হলো যে কাম্যতা বাড়তে থাকবে, আবার সেই কাম্যতা ধীরে ধীরে কমতে থাকবে। তো সেই দিক থেকে গরু কেন্দ্রিক, গোমূত্র কেন্দ্রিক এবং যাকে বলা হয় গোবর কেন্দ্রিক তাদের যে রাজনীতি ছিল, সেই রাজনীতিটা হঠাৎ করে এসে মুখ থবড়ে পড়েছে। এবং এটা এই যে সামনে যে কুরবানি, আজকে আমি যে ভিডিও করছি 25 তারিখে, মে মাসের 25 তারিখে, 3 দিন পরে কুরবানি। এই কুরবানিকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গ, আসাম, বিহার, উড়িষ্যা, মধ্যপ্রদেশ, দিল্লির কিছু অংশ, এই সকল এলাকাতে মুসলিমরা এবার যে যুগান্তকারী একটি সিদ্ধান্ত নিয়েছে, সেই সিদ্ধান্তের ফলে পুরো গরু বাণিজ্য, ভারতের যে গরু বাণিজ্য, এটি মুখ থুবড়ে পড়েছে। পশ্চিমবঙ্গে যারা কৃষক গরু লালন পালন করতেন এবং এই কুরবানিকে কেন্দ্র করে তারা বাংলাদেশে এই গরু এক্সপোর্ট করতেন, তারপর পশ্চিমবঙ্গের যে সকল মুসলমান রয়েছেন তাদের কাছে গরু বিক্রি করতেন, সেটি শুভেন্দু এসে
অতিরিক্ত ভক্তি দেখাতে গিয়ে সরকারিভাবে এই গরু জবাই, কুরবানি উপলক্ষে গরু জবাই নিষিদ্ধ করেছে। এর ফলে উগ্র হিন্দু, মধ্যপন্থা হিন্দু, সাধারণ হিন্দু তাদের মধ্যে রীতিমতো নিদারুণ ক্ষোভ সঞ্চার করেছে। আপনারা জানেন যে পশ্চিমবঙ্গ একটি দরিদ্র রাজ্য, বেশিরভাগ মানুষ খেটে খাওয়া মানুষ। এখানে অন অ্যাভারেজে বাংলাদেশে যে দারিদ্র্যের হার তার চেয়ে পশ্চিমবঙ্গে অনেক অনেক বেশি। কেউ হয়তো 2টো গরু পালে, কেউ হয়তো 4টে গরু পালে। বছর শেষে তারা এই কুরবানি উপলক্ষে বিক্রি করে। তো এই কুরবানি উপলক্ষে বিক্রি করে যে আয় রোজগার হয় সেটি দিয়ে তারা মোটামুটি সারা বছর চলে। এই প্রান্তিক খামারিরা বা গৃহস্থ যারা রয়েছে, হিন্দু গৃহস্থ যারা রয়েছে, তারা যেখানে যেখানে মুসলমান অধ্যুষিত রয়েছে সেই এলাকাতে প্রায় সবার মধ্যে কান্নার রোল পড়ে গেছে এবং সবাই নরেন্দ্র মোদী, তারপরে অমিত শাহ, শুভেন্দুর মতো অন্যান্য যারা উগ্রবাদী নেতা রয়েছে আসামে, বিহারে, সবাইকে রীতিমতো গালাগাল করছে। এবং এটি সামাজিক মাধ্যমে, বাংলাদেশ তো বটেই, ভারত এবং অন্যান্য জায়গাতে রীতিমতো ভাইরাল হয়ে পড়েছে। এবং এই পশু কেন্দ্রিক যে ভারতের যে ইকোনমি, সেই ইকোনমি অনেকটা মুখ থুবড়ে পড়েছে এবং ওদের যে রাজনীতি, সেই রাজনীতি প্রশ্নের মুখে পড়েছে। এগুলো একটা। অন্যদিকে ভারতের যারা মুসলিম সম্প্রদায়ের যারা নেতা, তারা যুগান্তকারী এবং ঐতিহাসিক কতগুলো সিদ্ধান্ত নিয়েছে। তারা বলার চেষ্টা করছে যে মানে এই গরুর মাংস খেতে হবে, এটা কোনো ধর্মীয় বিধান নয়, বা পশু হিসেবে গরু কুরবানি দিতে হবে, এটা ধর্মের কোনো বিধানে নেই। যেমন মরুভূমির কথাই চিন্তা করেন, আরবে সেখানে তো গরু নেই, সেখানে উট আছে, দুম্বা আছে, ভেড়া আছে। তো উট, দুম্বা, ভেড়া সেখানে, সেগুলো দিয়ে তো তারা কুরবানি করছে। তো সেক্ষেত্রে আমাদেরকে এই ভারতবর্ষে গরু কুরবানি করতে হবে, নট লাইক দ্যাট। ফলে বিহারের যারা মুসলিম নেতা রয়েছেন, আসামের যারা মুসলিম নেতা রয়েছেন, তারা ঘোষণা দিয়েছেন যে এবারের কুরবানিতে আমরা গরু কুরবানি দেব না, আমরা ছাগল, অন্যান্য যে ছাগল আছে, দুম্বা আছে, ভেড়া আছে, সেইগুলো আমরা কুরবানি দেব। এবং এর ফলে কি হলো, এই যে গরু কেন্দ্রিক যে রাজনীতি, মুসলমান এবং হিন্দুদের মধ্যে যে বিভক্তি, এবং এই গরুকে মা বানিয়ে বিজেপির যে ব্যবসা, সেই ব্যবসাটা এই মুহূর্তে এসে একেবারে মুখ থুবড়ে পড়েছে। মুসলমানরা যদি সত্যিকার অর্থে ভারতে গরু খাওয়া বন্ধ করে দেয় এবং বাংলাদেশ যদি ভারতের গরু আমদানি একেবারে নিষিদ্ধ করে দেয়, তাহলে এই প্রান্তিক লেভেলে যে সকল গরু এখনো চাষাবাদে ব্যবহৃত হয়, যে সকল গরু রোগাক্রান্ত গরু আমাদের দেশে মানে একেবারে জিরজিরে হাড় সমেত হয়ে গেছে, তো ভারত যে গরু রপ্তানি করে, গরুর মাংস রপ্তানি করে, তাদের যে বিশ্বের বৃহত্তম কসাইখানা রয়েছে তাদের দেশে, ইউরোপ আমেরিকাতে যে গরু বা যেই মানের গরু তাদেরকে রপ্তানি করতে হয়, অলমোস্ট এখন বাংলাদেশে যে গরু তারা পাঠায় বা ভারতীয় মুসলমানরা যে মানের গরু খায়, সেই মানের গরু তারা এক্সপোর্ট করতে পারবে না। এগুলোকে গুলি করে মেরে ফেলতে হবে, মেরে শুধু চামড়াটা বা হাড়গুলো তারা ব্যবহার করতে পারবে। এবং এটা ভারতের যে এখন ভঙ্গুর অর্থনীতি, সেই ভঙ্গুর অর্থনীতির উপর একটা মারাত্মক বিপদগ্রস্ত। কাজেই এই যে গরু নিয়ে তারা যে বাড়াবাড়ি করেছে, উগ্রবাদ চালু রাখার জন্য যেভাবে গোমূত্র, মলমূত্র, তারপরে শেষে গোমাতা নিয়ে তারা যে বাড়াবাড়ি করেছে, এগুলো এই সময়টাতে এসে অল অন আ সাডেন বুমেরাং হয়ে পড়েছে। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।